তারা একটি মেসেজ দিতে চাচ্ছে আমাদেরকে। এটা আরেকটি পোস্টার। এরকম অনেক পোস্টার আপনারা দেখেছেন। এটা নিউট্রিশন রিলেটেড পোস্টার, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং আইসিডিডিআরবির সমন্বিত প্রচেষ্টায় এই পোস্টারটি তৈরি করা হয়েছে। তো আমার বলার মূল উদ্দেশ্য, এগুলো দেখানোর মূল উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা যে বিষয়টি সম্পর্কে পড়াশোনা করতে যাচ্ছি সেই বিষয়গুলো, যে পোস্টারগুলো দেখালাম এগুলো হচ্ছে তার অ্যাপ্লাইড দিক, অর্থাৎ এই কোর্সটা করে আমি আসলে কি করব তার কিছু ফ্লেভার আমি আপনাকে দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে যে হেলথ এডুকেশনে বাংলাদেশ গভর্নমেন্ট বা স্বাস্থ্য অধিদপ্তরে একটি মাদার অর্গানাইজেশন আছে। সো যারা হেলথ এডুকেশন পড়েন এই বিষয়টি সম্পর্কে মাথায় রাখবেন যে বাংলাদেশে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো নামে, মানে ব্যুরো অফ হেলথ এডুকেশন নামে একটি উইং বা সেকশন ডিজিএইচএস এ আছে। আপনারা এই ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা আরেকটি ফ্লেভার দিতে যাচ্ছি। এইটাকে আমরা কম বেশি আমাদের অভিজ্ঞতা থেকে হয়তোবা শুনে থাকতে পারি যে এই ধরনের আয়োজনকে কি বলা হয়। কেউ একজন কি উত্তরটা দেবেন? কোনো ধারণা আছে কি কারো? ওয়ার্কশপ অথবা ট্রেনিং। পেছনে দেখেন তো পোস্টার, ব্যানারে কিছু লেখা আছে কিনা, বের করতে পারেন কিনা? কমিউনিটিতে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে ডিসকাস করা। ভেরি গুড। এটাকে মেবি ফোকাস গ্রুপ ডিসকাশন বলা হয়। কাছাকাছি কাছাকাছি। এক্স্যাক্টলি। কে উঠান বৈঠক বলেছেন? নামটা প্লিজ। কাজী হাবিবুর রহমান। থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হচ্ছে এক ধরনের উঠান বৈঠক। গ্রাম দেশে আমরা কম বেশি যারা স্বাস্থ্যে কাজ করি আমরা কম বেশি এগুলো সম্পর্কে জানি। এটা আরেকটি উঠান বৈঠকের একটা চিত্র। আমার দেখতে পাচ্ছেন একজন ভাই হাতে কোনো একটা জিনিস নিয়ে কিছু একটা সচেতনতামূলক কথাবার্তা বলতে যাচ্ছেন। কারণ ওনার হাতের দিকে একটু লক্ষ্য করেন, যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, আমাকে কারো কোনো আইডিয়া আছে যে এই জিনিসটাকে কি বলা হয়? কোনো আইডিয়া? সাহস করে বলতে পারেন? কেউ নাই? হ্যালো। হ্যাঁ, এটা মানে ক্যালেন্ডারের মতো, ক্যালেন্ডারে কিছু মানে পিকচার নেওয়া হয়েছে। ওকে। এটা হ্যাঁ যেটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। প্লে কার্ড হচ্ছে কাছাকাছি। ওকে। আগে বিটিভিতে ফ্লিপ চার্ট। ভেরি গুড, ভেরি গুড। ওকে। মূলত এলোমেলো এই ছবিগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যা পড়বো তার কিছু অ্যাপ্লাইড দিক, যাতে পরবর্তীতে আমরা যখন পড়বো তখন যাতে এই জিনিসগুলো আমাদের সহজে মাথায় ক্লিক করে, তার জন্য। আমার মনে হয় কেউ বাকি নাই যে এই জিনিসটা কি কেউ জানেন না। সেটা হচ্ছে বিখ্যাত মিনা কার্টুন। এটি হেলথ এডুকেশনের, যদিও সেখানে সমাজ রিলেটেড অনেক কিছুই এডুকেশন করা হয়, কিন্তু এর অধিকাংশ অংশে কিন্তু হেলথ এডুকেশন রিলেটেড কিছু জিনিস অবশ্যই থাকে, স্পেশালি ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ এবং নিউট্রিশন। সুতরাং এটিও হেলথ এডুকেশনের একটা ব্যবহারিক রূপ। সুতরাং লক্ষ্য রাখেন, আমি কিছু পোস্টার দেখিয়েছি, তারপর ফ্লিপ চার্টের কথা বলেছি, কিছু অডিও ভিজুয়াল জিনিস, ভিডিও জিনিসের কথা বলেছি, যেমন মিনা কার্টুন। সো এই টোটাল জিনিসগুলোই হচ্ছে হেলথ এডুকেশনে কোনো না কোনো ব্যবহারিক দিক। সুতরাং এখন আমরা আমাদের মূল বক্তব্যে আসি। হেলথ এডুকেশন কি? যদি আমি খুব সিম্পলি বলি যে হেলথ এডুকেশন মানে কি, এর সহজ উত্তর হচ্ছে, আমি এভাবে বলতে পছন্দ করি, এডুকেশন অ্যাবাউট হেলথ, তাকেই হেলথ এডুকেশন বলে। স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা।
এই হেলথ এডুকেশন কথাটির মধ্যে দেখেন হেলথ এবং এডুকেশন দুইটি শব্দ আছে। স্বভাবতই আমরা বুঝতে পারছি যে এই হেলথ এডুকেশন সাবজেক্টটি এডুকেশন এবং পাবলিক হেলথে কম্বিনেশনে তৈরি করা হয়েছে। সুতরাং এটি ওয়ান কাইন্ড অফ হাইব্রিড টাইপের ডিপার্টমেন্ট বলতে পারি অথবা কোর্স বলতে পারি। এবং এই কোর্সটি বা এই হেলথ এডুকেশন আমি যদি বলি যে সাবজেক্টটাকে আরো সমৃদ্ধ করার জন্য সাইকোলজি, সোশিওলজি, পাবলিক হেলথ এবং এপিডেমিওলজিকে কম্বিনেশন করানো হয়েছে। যদি আমি এই চিত্রটির দিকে লক্ষ্য রাখি, হেলথ এডুকেশন, কম্বিনেশন অফ এডুকেশন, কম্বিনেশন অফ পাবলিক হেলথ, কম্বিনেশন অফ সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি এবং আরো রিলেটেড ফিল্ড। এখন প্রশ্ন হচ্ছে, আমি পড়তে আসলাম পাবলিক হেলথ, আমার কেন এডুকেশন লাগবে? এডুকেশন আমার জন্য এই জন্য লাগবে, যখন আমি জনগণকে কোনো কিছু শেখাবো, এই শেখানোর পদ্ধতিটি এক ধরনের সায়েন্সের মাধ্যমে হইতে হবে। হয়তোবা একটা জিনিস আমি বুঝি, কিন্তু সাধারণ জনগণকে আমার এই মেসেজটিকে দেওয়ার জন্য যে বিজ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা এই এডুকেশন থেকে আসবে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআর ডিপার্টমেন্টের নাম শুনেছেন। সে আইআর ডিপার্টমেন্টে কিভাবে শিক্ষা দেয়া হয়, মানে ব্যাচেলর ইন হেলথ ব্যাচেলর ইন এডুকেশন, মাস্টার্স ইন এডুকেশন, মাস্টার্স ইন স্পেশাল এডুকেশন, এই ধরনের সাবজেক্টগুলো পড়ানো হয়। সেইখানে মূলত কোন লেভেলের পিপলকে, কোন বয়সের পিপলকে কি ধরনের নলেজ দেয়া হয়, সেটা সায়েন্স তাদেরকে পড়ানো হয়। আমাদের এত বেশি কিছু জানা লাগবে না, কিন্তু সামান্য কিছু নলেজ আমরা পাবলিক হেলথের সাথে ব্ল্যান্ড করব, আর কিছু হিউম্যান সাইকোলজি আর সোশিওলজিকে ব্ল্যান্ড করে হেলথ এডুকেশনটাকে বোঝার চেষ্টা করব। তো আমি যে বক্তব্যটা দিলাম সেইটা এই 4টা লাইনের সাথে সঙ্গতিপূর্ণ কিনা একটু দেখি। হেলথ এডুকেশন হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। এটা কি করে? এটা প্রমোট হেলথ। এটা কি করে? আর এটা প্রিভেন্ট ডিজিজ। এটা আর কি করে? এটা প্রিভেন্ট ডিসএবিলিটি। এটা আর কি করে? এটা প্রিমেচিউর ডেথ প্রিভেন্ট করে। এখন আমি যদি এইভাবে বলি, হেলথ এডুকেশন একজন সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষ যখন অসুস্থ অবস্থায় থাকে, হেলথ এডুকেশন তার অসুস্থতা থেকে সুস্থতার দিকে নিয়ে যায়। দ্যাট মিনস প্রমোট হেলথ। আর সুস্থ যারা আছে তারা যাতে আর রোগে আক্রান্ত না হয় সেই জন্য ডিজিজ থেকে প্রিভেন্ট করে, তারা যাতে ডিসএবিলিটিতে পতিত না হয় সেই জন্য প্রিভেন্ট করে, এবং অকালে যাতে তাদের মৃত্যু না হয় তাও প্রিভেন্ট করে। তাহলে মোটা দাগে যদি আমি বলি হেলথ এডুকেশন কি করে, দুইটা কাজ করে। নাম্বার 1, যে অসুস্থ, প্রমোট হেলথ, অসুস্থকে সুস্থ বানায় এডুকেশনের মাধ্যমে, কারণ সে তো চিকিৎসা দেয় না। এডুকেশনের মাধ্যমে সে আর কি করে, সুস্থ পিপলকে যাতে আর অসুস্থ না হয়, যেন সে আর ডিসএবিলিটিতে পতিত না হয়, এবং যেন তার অকাল মৃত্যু না হয়, তার এডুকেশন দেয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাবো। উদাহরণটি হচ্ছে সে প্রমোট হেলথ কিভাবে করে। ফর এক্সাম্পল, একটা বাচ্চা বা একটা ফ্যামিলির সদস্য ধরেন টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোয় না। আমি যদি তাকে এডুকেশন দেই যে তুমি যদি টয়লেট থেকে আসার পরে সাবান বা ছাই দিয়ে হাত ধুত করো, তাহলে তোমার যে প্রতি মাসেই পেট খারাপ, এই ধরনের অসুস্থতা লেগেই থাকে,
তুমি সেখান থেকে মুক্তি পাবে, এবং সে যখন এটা প্র্যাকটিস করবে তখন তার হেলথটা প্রমোট হবে। এখন আসি, হেলথ এডুকেশন ডিজিজকে কিভাবে প্রিভেন্ট করে। কমন সেন্স, আমি যখন বললাম তাকে ভাই তুমি সিগারেট খাবে না, এটা ক্যান্সার হতে পারে, যদি সে সেইটা মানে তাহলে সে ক্যান্সার থেকে মুক্তি পাবে। আমি তাকে বললাম ভাই তুমি মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরে রাখবে, প্রয়োজনীয় প্রোটেকশন ইকুইপমেন্ট পরে থাকবে, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে অন্তত তুমি ডিসেবিলিটির হাত থেকে বাঁচতে পারবে। একইভাবে তুমি খাদ্যে অতিরিক্ত লবণ খাবে না, যদি অতিরিক্ত লবণ খাও হাইপারটেনশন হবে, স্ট্রোকের মাধ্যমে তোমার প্রিমেচিউর ডেথ হতে পারে। আশা করি আপনাদের বিষয়টি ধরতে পেরেছেন। ওকে, এখন প্রশ্ন থাকে যে এই যে হেলথ এডুকেশন সাবজেক্টটি, এই হেলথ এডুকেশন সাবজেক্টটি বা হেলথ এডুকেশন কখন থেকে শুরু হয়েছে? একটু মাইকটা অফ রাখি প্লিজ। তো ধারণা করা হয় যে হেলথ এডুকেশনটা আসলে শুরু হয়, মানে মানুষ একজন আরেকজনকে স্বাস্থ্য সম্পর্কে এডুকেশন বা জ্ঞান দিতে শুরু করে ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। আমি একটা লিটারেচারে এমন দেখেছি যে তারা লিখেছে যে আদিম মানুষ যখন বিভিন্ন দলে দলে থাকতো, একটা, তারা তো ভব ঘুরেছিল, একটা দল যখন কোনো একটা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেত, যদি কোনো আরেকটা দলের সাথে তাদের সাক্ষাৎ হতো, তারা হয়তো বা এডুকেশন দিত যে তোমরা অমুক এলাকায় থাকবে না, অমুক এলাকায় এই ধরনের একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে। অথবা প্রাচীন মানুষ একজন আরেকজনের সর্দি কাশি হলে বিভিন্নভাবে অ্যাডভাইস দিত। সুতরাং ধারণা করা হয় যে হেলথ এডুকেশনের কনসেপ্টটা সেই আদিম যুগ থেকেই এসছে। যাই হোক, সেইটা যতই না থাকুক, কিন্তু যেটা মোস্ট কমন সেইটা হচ্ছে এই যে 80s এবং আর্লি 90s-এ হেলথ প্রমোশনের এক ধরনের রেভলিউশন হয়। এটার প্রয়োজনীয়তা সম্পর্কে পাবলিক হেলথে মানে ব্যাপকভাবে প্রয়োজনীয়তা উপলব্ধি হয়, এবং দেখা গেছে যে 1917 সালে যখন এর প্রয়োজনীয়তাটা দেখা দেয়, তখন জর্জিয়া স্টেট কলেজ ফর উইমেন, এই কলেজ প্রথম হেলথ এডুকেশন একটি ডিপার্টমেন্ট তৈরি করে, এবং কাগজে যেটা দেখা স্যার যায়, আপনার কথা কেটে কেটে শুনছি। কেটে কেটে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, এখন ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ব্যাক থেকে বলি। হেলথ এডুকেশনের মূল রেভলিউশনটা হয় 80s এবং আর্লি 90s-এ, এবং 1917 সালে জর্জিয়া স্টেট কলেজ ফর উইমেনের প্রথম হেলথ এডুকেশনের ডিপার্টমেন্টটা তৈরি হয়। আর যেটা লিটারেচারে পাওয়া গিয়েছে, এই যে ভদ্র মহিলা, যেটার নাম আমি ঠিক মতো উচ্চারণও করতে পারি না, সিসিলি, কেউ একজন কি বলবেন এটা কি? সিসিলি ওর্টেল হামফ্রে। সিসিলি ওর্টেল হামফ্রে, উনি প্রথম হেলথ এডুকেশনে ব্যাচেলর করেন। যাই হোক, এটা আমাদের মূল আলোচনার বিষয় না, বাট আমি একটু আপনাকে ওয়ার্ম আপ করছি। আমি এই কথা দিচ্ছি 8:30টার মধ্যে শেষ হবে। এখন আমাদের মূল যে বিষয়টি জানা উচিত বা জানা থাকা দরকার, সেটা হচ্ছে 1940 সাল থেকে হেলথ এডুকেশনের, আমি যেটা আগেও বলেছি 19 শতক থেকে এর রেভলিউশন হয়, এবং 1950 থেকে এলিমেন্টারি স্কুল, সেকেন্ডারি এবং কলেজ কারিকুলামে হেলথ এডুকেশন নামে একটা সাবজেক্ট অ্যাড করা হয় উন্নত বিশ্বে। আমরা আমাদের দেশে
সেকেন্ডারি লেভেলে আমরা শারীরিক শিক্ষা নামে একটা বই পড়ি, খুব একটা মনোযোগ দেই না, বাট পরীক্ষা পাস করার জন্য অন্তত 8, 9, 10-এ এই বইটা থাকে। 9, 10-এ থাকে না, 7, 8-এ থাকে। সেই বইটা হচ্ছে এই ধরনের এডুকেশনের একটি রিফ্লেকশন। যাই হোক, আমি একটা পোস্টার দেখাচ্ছি যে আগের দিনে হেলথ এডুকেশন এইভাবে দেয়া হতো, বড় বড় পোস্টার টাঙিয়ে। আমরা যদি একটা মাইলস্টোন দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে 60 থেকে 70-এর দিকে মানুষ যখন হেলথ এডুকেশন দিত, কিসের মাধ্যমে দিত? তারা দিত, আপনারা ব্রোশিয়ারের নাম নিশ্চয়ই শুনেছেন। ইউনিভার্সিটিতে আপনারা যখন ভর্তি হয়েছেন আপনাদেরকে বিভিন্ন ধরনের ব্রোশিয়ার দেওয়া হয়েছে, প্রিন্টেড কোনো ম্যাটেরিয়াল। সো এই 60 এবং 70 দশকের দিকে এই ধরনের ব্রোশিয়ার দিয়ে হেলথ এডুকেশন দেওয়া হতো। 1980-র দিকে যখন মিডিয়ার একটু রেভলিউশন হয়, তখন ভিডিও এবং স্লাইডের মাধ্যমে হেলথ এডুকেশন দেওয়া হইতো। এবং 1990-এর দিকে যখন ইন্টারনেটের জয় জয়কার হয়, তখন হেলথ এডুকেশন শিফটেড হয় ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে। বলা হয়ে থাকে যে 21st সেঞ্চুরি বা অনওয়ার্ড হেলথ এডুকেশনের জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম। আমাদের যে বর্তমান কোভিড-19 পরিস্থিতি আছে, স্রেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র এডুকেশনের মাধ্যমে প্রায় 50% উপরে একে কন্ট্রোল করা সম্ভব। তাহলে এখন আসি হেলথ এডুকেশন ডেফিনেশন, আমাদের মূল বক্তব্য। কারো কোনো অসুবিধা হলে প্লিজ আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বুঝতে পারছি না। সো আমার সীমাবদ্ধতা থাকলে ডেফিনেটলি আপনারা জানান, আমি একটু করব, বাট আমরা 8:30-টার মধ্যে শেষ করব। এই যে হেলথ এডুকেশনের ডেফিনেশনটা দেখতে পাচ্ছেন, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে। ওরা কি বলতে চাচ্ছে? ওরা বলতে চাচ্ছে হেলথ এডুকেশন ইজ এ প্রসেস। হেলথ এডুকেশন হচ্ছে একটা প্রসেস। এখন এই প্রসেস কথার বিভিন্ন মিনিং আছে। নাম্বার 1 হচ্ছে, প্রসেস বলতে আমরা বুঝি এই হেলথ এডুকেশনটা হবে একটা কন্টিনিউয়াস থিং। দ্যাট মিনস আমি আজকে সকালে কোনো একটা কমিউনিটিতে গিয়ে একটা এডুকেশনাল প্রোগ্রাম রান করে চলে আসলাম, পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নিলাম না, সেটা হেলথ এডুকেশন হবে না। সার্থক হেলথ এডুকেশন সেটাকে বলা যায় না। হেলথ এডুকেশন হইতে হবে ধারাবাহিক একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। একবার না হলে 10 বার এডুকেশন দিতে হবে, এই অর্থে প্রসেস। আরেকটা বলা হয় প্রসেস যে এই একজন মানুষকে এডুকেট করতে হলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপগুলো একটার পরে আরেকটা আসে, অর্থাৎ কেউ কাউকে, একজন আরেকজনকে ওভারল্যাপ করবে, কিন্তু কখনোই দ্বিতীয় ধাপ প্রথম ধাপের আগে আসবে না। এই অর্থেও প্রসেস। আশা করি আমি বোঝাতে পেরেছি। সুতরাং হেলথ এডুকেশন হচ্ছে একটা প্রসেস, অর্থাৎ এটা কিছু ধাপ মেনটেন করে, যে ধাপগুলো একটা আরেকটাকে ওভারল্যাপ করে, কিন্তু কখনোই দ্বিতীয় ধাপ প্রথম ধাপের আগে আসবে না। তো এই প্রসেসের মাধ্যমে কি হয়? থ্রু হুইচ পিপল আর হেল্পড, মানুষকে সাহায্য করা হয় টু লার্ন অ্যাচিভ হেলথ। স্বাস্থ্য নামক একটা বস্তু অ্যাচিভ করার জন্য। এই স্বাস্থ্যটা কি তাহলে? এই স্বাস্থ্যটা হচ্ছে ডব্লিউএইচওর যে স্বাস্থ্যের ডেফিনেশন আছে সেই ডেফিনেশন। সেই ডেফিনেশনকে অ্যাচিভ করার জন্য একটা প্রসেসের মাধ্যমে মানুষকে জ্ঞান দেয়া হয়। সেই জ্ঞান পেয়ে মানুষ কি করে? থ্রু দেয়ার ওন অ্যাকশন অ্যান্ড এফোর্ট, সে যে স্বাস্থ্যটা অর্জন করবে সেটা সে নিজে করবে, আমি করে দেব না। আমি হেলথ এক্সপার্ট একবার দেখিয়ে দেব, কিন্তু সেকেন্ড টাইম সে যখন তার স্বাস্থ্যটাকে উন্নতি করবে, সে নিজে করবে। এটাই হচ্ছে হেলথ এডুকেশনের মূল বক্তব্য। দ্বিতীয় ডেফিনেশনটি সেম জিনিস, আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন। সুতরাং আমি ছোট ডেফিনেশনটাই প্রেফার করি। এক্সাম হলে আপনারা যেটাই লিখেন অ্যাকসেপ্টেড। আমরা ডেফিনেশন কিছুটা বোঝার চেষ্টা করেছি, এখন আমরা একটু কনসেপ্টে যাই।
আমি যে বলেছি হেলথ এডুকেশন হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসে আসলে কি হয়? এই প্রসেসে হয় গেইন নলেজ। একটা কমিউনিটিতে যখন আমি এডুকেশন দেব, তার মধ্যে নলেজ সঞ্চার হবে, নলেজ যাবে। তারপরে কি হবে? ডেভেলপ অ্যাটিটিউড। তার মধ্যে এক ধরনের পজিটিভ পরিবর্তন আসবে, মনের পরিবর্তন হবে, মনোভাব বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তার স্কিলের পরিবর্তন হবে। এটাই হচ্ছে হেলথ এডুকেশনের কনসেপ্ট। এই ছবিটির দিকে আপনারা লক্ষ্য করেন, হেলথ এডুকেশন মানুষকে কি করবে? তার নলেজটাকে বাড়াবে। একটা মানুষকে যখন আমি বলবো ভাই তুমি ধূমপান করবে না, এটা করলে ক্যান্সার হতে পারে, তাহলে আমি তাকে নলেজ দিলাম। এখন এই একবার নলেজ দিলে সে কখনোই ধূমপান ত্যাগ করবে না, তাকে আমার বারবার বারবার মানে পিঞ্চ করতে হবে। এটাকে বলা হয় প্রসেস, রিইনফোর্স করতে হবে। যখন সে বারবার শুনবে যে এই লোকটা বা টেলিভিশনে ধূমপান করলে ক্ষতি হয় এতবার বলতেছে, আসলে বিষয়টা কি, তখন সে মনোযোগ দেবে এবং তার মধ্যে একটা অ্যাটিটিউডের পরিবর্তন হবে, ডেভেলপ অ্যাটিটিউড, যে তাই তো আমি যদি ধূমপান করি, আমি যদি অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাই, তাহলে তো আমার ফ্যামিলি বিপদে পড়বে। এই অ্যাটিটিউড পরিবর্তন হওয়ার পর তার মনোভাবের পরিবর্তন যখন হবে, তখন তার মধ্যে সে তখন ধূমপানটা ছেড়ে দেবে, অর্থাৎ স্কিলের পরিবর্তন হবে, নতুন একটা স্কিল ডেভেলপ করবে। এটাই হচ্ছে হেলথ এডুকেশনের কনসেপ্ট। এই তিনটা জিনিসকে সহজে মনে রাখার জন্য একটি কমন টার্ম আছে, যেটাকে বলা হয় KAP। হেলথ এডুকেশন কি করে? নলেজ বাড়ায়, অ্যাটিটিউডে চেঞ্জ করে এবং প্র্যাকটিস বিহেভিয়ার, এটাকে P অথবা B বলা হয়। আপনারা এই ক্যাপটা মনে রাখবেন, পরীক্ষা হলে এই তিনটা টার্ম মনে রেখে আপনারা যা ইচ্ছা লিখেন, ডাজন্ট ম্যাটার, মূল বক্তব্য এই তিনটার মধ্যে ঘোরাফেরা করতে হবে। এখানে আমি যে কথাগুলো বলেছি তার কিছু বিস্তারিত কথা লেখা আছে, আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন। ওকে, আপনারা আমাকে একটু বলবেন যে এই ভিডিওটি আপনারা শুনতে পারেন কিনা। শুনতে পাচ্ছেন কি ভিডিওটা? আপনারা কেউ কি এই ভিডিওটার সাউন্ড শুনতে পান? জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার না মোটামুটি আর কি। ক্লিয়ার কি? তাহলে আমি সময় নষ্ট করব না। না স্যার, ক্লিয়ার না। ক্লিয়ার, ওকে ওকে, আমি সময় নষ্ট না করি। শুধু আমি এতটুকু বলে রাখি, এই ভিডিওটি আমি স্কাইপে দিয়ে রাখবো। যে স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি ওনাকে অনেকে হয়তো বা চিনতে পারেন, বেনজির স্যার বলা হয়, প্রাক্তন সিডিসির একজন অধ্যাপক। উনি হেলথ এডুকেশনে, এই যে রিসেন্ট করোনা সম্পর্কে হেলথ এডুকেশন কিভাবে মানুষকে দিতে হবে, ছোট্ট একটি বক্তব্য দিয়েছে, যেটা আমি যে এইমাত্র বলেছিলাম হেলথ এডুকেশনের তিনটা কনসেপ্ট, এই ডেভেলপ নলেজ, ডেভেলপ অ্যাটিটিউড এবং ডেভেলপ স্কিল, সেই কথাটি উনি এখানে বলতে চেষ্টা করেছেন। এনিওয়ে, আমি শেয়ার করে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে ওনার কথাটা শুনবেন। তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট সম্পর্কে ধারণা পেলাম, ডেফিনেশন সম্পর্কে একটু জানলাম। এখন আমরা দেখি হেলথ এডুকেশনে এইমস এবং অবজেক্টিভ। সুতরাং এই পর্যন্ত কারো কি কোনো বক্তব্য আছে, বুঝতে অসুবিধা বা অন্য কিছু? আপনারা ফ্রিলি আমার সাথে শেয়ার করতে পারেন। না স্যার, ওকে, থ্যাংক ইউ। না স্যার, ওকে স্যার, বোঝা যাচ্ছে।
আমি আমি বিএইচএস এর গেস্ট লেকচার, সুতরাং যা ইচ্ছা তা বলতে পারেন যে স্যার আপনার, সরি ভাইয়া আপনার কথা আমরা বুঝতে পারি নাই। না না, আলহামদুলিল্লাহ ভালো বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। এখন এইমস এবং অবজেক্টিভ সম্পর্কে একটু দেখি। হেলথ এডুকেশনের এইমস কি? আমি যদি ভেঙে বলি যে আমি কেন হেলথ এডুকেশনটা দেব, কি উদ্দেশ্যে দেব, আমার তো একটা যুক্তি থাকতে হবে। কেন আমি পাবলিক হেলথ পড়তে এসে হেলথ এডুকেশন পড়বো এবং হেলথ এডুকেশনটা কেন কমিউনিটিতে দেব? প্রথম কথা হচ্ছে, দেখেন, আমার দই, যে দই আমি বানিয়েছি, এটা মিষ্টি না টক, এই কথাটা কে বলতে পারবে? কেউ একজন উত্তর দেন দেখি। আমার দই আমি বানিয়েছি, এটা মিষ্টি না টক, এটা কে বলবে? আমি নিজে বলবো, রাইট? খাবে সে বলতে পারবে, জি আমি স্যার। বলতে পারবো, আর যে খাবে সে যাকে বলতে বলবেন, পারবে। যাকে খাওয়াবেন তাকে তো বলতে হবে যে এটা মিষ্টি না টক দই। আপনার তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারেন না, বিষও তো দিতে পারেন। যাই হোক, আমার কথার মূল বক্তব্য হচ্ছে, দেখেন, পাবলিক হেলথ পড়তে এসে হেলথ এডুকেশনের মূল গুরুত্বটা হচ্ছে, আপনি বহু রিসার্চ করবেন, এপিডেমিওলজিতে বহু তথ্য আপনি পাবেন, কিন্তু দেখেন আজকে করোনায় কিন্তু সারা দিন মিডিয়া বসে থাকে, দিন শেষে মিডিয়া রিলিজটা এই তথ্যটা জানার জন্য। এবং এই তথ্যটা আপনি কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছেন, দ্যাট ইজ হেলথ এডুকেশন। আজকে যারা এই করোনার তথ্য দেয়, আমি জানি না, আমার ব্যাকগ্রাউন্ড হেলথ এডুকেশন, বাট যারা দেয় অধিকাংশের ক্ষেত্রে এত জটিল করে দেয় যে গত 24 ঘন্টায় কয়জন আক্রান্ত হয়েছে এটা এত মারপ্যাচ করে আপনাকে উপস্থাপন করে যে সেটা সাধারণ জনগণের কাছে ওই তথ্যটা খুঁজে পেতে একটু বেগ পাওয়া লাগে, ইনফ্যাক্ট সাংবাদিকদেরও তাই। হোয়াটএভার, অ্যাজ এ পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে যখন আমি গবেষণালব্ধ তথ্যগুলো পাবো, সেই তথ্যগুলোকে জনগণের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। এবং এটাই আলটিমেট পাবলিক হেলথ, অর্থাৎ হেলথ এডুকেশনের মাধ্যমে আলটিমেট পাবলিক হেলথের পরিশ্রমটা পরিণতি লাভ করবে, জনগণের কাছে যাবে, কিছু ম্যানেজমেন্ট পলিসিতে যাবে আর কিছু তাদের এডুকেশনে যাবে। এখন এই এডুকেশনটা অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে, একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আপনাকে সহজভাবে সাধারণ জনগণকে বলতে পারার সামর্থ্য থাকতে হবে। সেই এবিলিটি যদি আপনি অর্জন করতে না পারেন, ভালো পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে ডেভেলপ করাটা ডিফিকাল্ট হতে পারে। যাই হোক, আমি কেন হেলথ এডুকেশন দেব? 3টা কারণে আমি হেলথ এডুকেশন দেব। নাম্বার 1, উপরের দিকে তাকান। হেলথ এডুকেশন আমি এই জন্য দেব, যেই রোগীটা অসুস্থ সে যাতে সুস্থ হয়ে যায়, যে সাবান দিয়ে হাত ধোয় না তাকে আমি এডুকেশন দিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করব, যাতে তার ডায়রিয়া না হয়, অর্থাৎ প্রমোট হেলথ। আমি হেলথ এডুকেশন এই জন্য দেব যাতে যেই রোগীটা, যে মানুষটা সুস্থ আছে সে যাতে রোগে আক্রান্ত না হয়। তাহলে এটা হচ্ছে আমার হেলথ এডুকেশনের একটা এইম, হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন, নাম্বার 1। তাহলে দ্বিতীয় হেলথ এডুকেশনের উদ্দেশ্যটা কি? দেখেন, আমি এমবিগুয়াস কোনো কিছু দিয়ে হেলথ এডুকেশন দিতে পারবো না। আমি আজকে আপনাদেরকে একটা ইউটিউব ভিডিও, সরি, একটা ভিডিও শেয়ার করে রাখবো। সেটা হচ্ছে যে ওইখানে আপনি দেখবেন আমাদের জনপ্রিয় মেন্টাল হেলথ স্পেশালিস্ট হেলাল স্যার খুব সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশে মানুষকে কোয়ারেন্টাইন না বুঝিয়ে আপনি কোয়ারেন্টাইন বলতেছেন। এখন আমেরিকার জন্য কোয়ারেন্টাইন একরকম, আর আমাদের দেশে ঢাকা শহরের জন্য কোয়ারেন্টাইন একরকম, আর আপনি বাড়িতে থাকবেন, আর গ্রাম দেশে ঘর বলতে কোনটা বোঝায় সেটা আরেক রকম। সুতরাং এটা যদি ব্যাখ্যা করে আপনি না বলেন তাহলে বিশাল গ্যাপ থেকে যাবে, এবং যেটা আমাদের করোনাতে হয়েছে। কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, হেলথ এডুকেশন আমি কোনো আমেরিকার বা কোনো জিনিস দিয়ে হেলথ এডুকেশন বা ওদের কোনো তথ্য আমি বাংলাদেশে দিলে হবে না। আমাকে ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল হেলথ সার্ভিসেস, আমার দেশে কি আছে কি নাই তার উপর ভিত্তি করে সেই রিসোর্সটাকে কাজে লাগিয়ে হেলথ এডুকেশন দিতে হবে। এটা হচ্ছে হেলথ এডুকেশনের দ্বিতীয় এইম।
3 নাম্বার এইম হচ্ছে হেলথ এডুকেশন দেব আর্লি ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টের জন্য। এই যে এতবার টেস্ট 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 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যত দ্রুত আমি ডায়াগনোসিস করতে পারবো তত দ্রুত আমি কোয়ারেন্টাইনে নিতে পারবো। যত দ্রুত ডায়াগনোসিস হবে ক্যান্সারের, সার্ভাইকাল ক্যান্সারের, তত দ্রুত চিকিৎসার আওতায় আসবে, প্রিমেচিউর ডেথের সম্ভাবনা কমে যাবে। তাহলে কেন হেলথ এডুকেশন দেব? 3টা কারণে। এই 3টা কারণ হচ্ছে হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল হেলথ সার্ভিসেস এবং ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট। এইটাকে অনেকে দেখবেন, অনেক বইয়ে দেখবেন ইডিপিটি, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট, ইডিপিটি বলে। এনিওয়ে, আপনাদের যদি এইমস অফ হেলথ এডুকেশন প্রশ্নে আসে এই 3টা টপিক ধরে নিজেদের মতো করে বানিয়ে লিখবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি কেন হেলথ এডুকেশন দেব সেটা আমি জানলাম, কিন্তু অবজেক্টিভ কি? এই হেলথ এডুকেশনটা দিয়ে আমি মানুষের কি করব? 3টা কাজ করব। আপনাদের মনে আছে কিনা আমি একটু আগে বলেছিলাম হেলথ এডুকেশন দিয়ে আমরা ক্যাপ করি, CAP, ওই লোকের নলেজটাকে বাড়াই আমরা। তারপরে কি হয়, নলেজ বেড়ে গেলে অ্যাটিটিউডের পরিবর্তন আসে, অ্যাটিটিউডের পরিবর্তন হলে তখন সে বিহেভিয়ার পরিবর্তন হয়, তখন সে সিগারেট খায় না অথবা সে রেগুলার সাবান দিয়ে হাত ধোয়ার প্র্যাকটিসটা করে, ক্যাপ হয়। আলটিমেটলি আমার কনসেপ্টটা অবজেক্টিভতা, অর্থাৎ লোকজনকে জানানো, মানে ইনফর্মিং পিপল। এটা অনেকটা নলেজের সাথে রিলেটেড, মনে রাখার সুবিধার্থে বললাম। মোটিভেটিং পিপল, মানে হেলথ এডুকেশন দিয়ে আমি শুধু নলেজ দিলে তো হবে না, তাকে তো কাজটা করাইতে হবে। সুতরাং অ্যাটিটিউডের সাথে এটা রিলেটেড। আরেকটা হচ্ছে গাইডেড টু অ্যাকশন, ডেফিনেটলি বুঝতে পারতেছেন এটা বিহেভিয়ার বা প্র্যাকটিসের সাথে রিলেটেড। সুতরাং এই 3টা দিয়ে এটাও সেম, সিনোনিমাস, শুধু লেখার সময় একটু ভিন্ন ধাঁচে লিখতে হবে। এটাই হচ্ছে আমার হেলথ এডুকেশন অবজেক্টিভ। একটা মানুষকে আমি জ্ঞান দেব, জ্ঞান দিলে তার মনোভাবের পরিবর্তন হবে, মনোভাবের পরিবর্তন হলে তার আচরণের পরিবর্তন আসবে, অন্যথায় আসবে না। এই জিনিসটা সেলফ এক্সপ্লানেটরি, আপনারা পড়লে বুঝতে পারবেন। সুতরাং আমরা ডেফিনেশন দেখলাম, আমরা কনসেপ্ট সম্পর্কে কিছু আইডিয়া নিলাম, আমরা এইমস এন্ড অবজেক্টিভ সম্পর্কেও জানলাম। প্রশ্ন হচ্ছে আমি কিভাবে হেলথ এডুকেশন দেই, তার তো কিছু কৌশল আছে, রাইট? এই ছবিটা দেখেন, আমি হেলথ এডুকেশন কিভাবে দেই। হেলথ এডুকেশন নিছক কোনো উঠান বৈঠক না। হেলথ এডুকেশন ফিল্ড লেভেলের উঠান বৈঠক থেকে শুরু করে একদম এরিস্টোকেট লেভেলের কনফারেন্স পর্যন্ত হইতে পারে। সো হেলথ এডুকেশনের স্ট্র্যাটেজি অথবা অন্যভাবে এটাকে অ্যাপ্রোচও বলে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাপ্রোচ, একটা গ্রুপ লেভেলে অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে মাস লেভেলে অ্যাপ্রোচ। আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে কি করি, হেলথ এডুকেশন দিয়ে কাউন্সেলিং। যেমন ডাক্তার সাহেবের কাছে রুগী গেলে উনি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সতর্কতামূলক এডুকেশন বা কাউন্সেলিং করে থাকেন, এটা এক ধরনের ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। ক্লিনিক কনসালটেশন, অনসাইট ভিজিট, মানে অনেক সময় ভিজিটররা বাড়িতে গিয়ে গিয়ে পার্সন টু পার্সন তথ্য দিয়ে থাকে, বিশেষ করে ICDDR বিভিন্ন কার্যক্রমগুলো এখানে হয়ে থাকে। আপনারা এটা বুঝতে পারতেছেন গ্রুপ অ্যাপ্রোচে কি, যেমন লেকচার দেয়া। আমিও যে আপনাদেরকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি স্বাস্থ্য সম্পর্কে কয়েকজন লোককে বলা হয়, সেটা এক ধরনের লেকচার। সুতরাং এটা হচ্ছে এক ধরনের গ্রুপ অ্যাপ্রোচ, প্যানেল ডিসকাশন অথবা ওয়ার্কশপ বা সেমিনারের মাধ্যমে হতে পারে। গ্রুপ, এই যে কনফারেন্সগুলো হয় এগুলো এক ধরনের গ্রুপ অ্যাপ্রোচ অফ হেলথ এডুকেশন, বাট এগুলো হচ্ছে সাধারণ পিপলের জন্য না, সাইন্টিফিক পিপলের জন্য। তারপর আসে মাস অ্যাপ্রোচ। মাস অ্যাপ্রোচ কি? কমন সেন্স, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, পত্রিকার মধ্যে যে এডুকেশনাল বার্তাগুলো আমরা পাই, এখন ইন্টারনেটের জয় জয়কার, ইন্টারনেটে আমরা এই ধরনের পেয়ে থাকি। সুতরাং এই টোটাল চিত্রটাই হচ্ছে অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি অফ হেলথ এডুকেশন। আমরা কি ধরনের কৌশল অবলম্বন করে হেলথ এডুকেশন দিয়ে থাকি। সো আপনি এই ডায়াগ্রামটা নিজের মতো করে ডেসক্রাইব করেন, কোনো অসুবিধা নাই, বুঝতে পারলেই হবে। এটা
আমি খুব বেশি আলোচনা করব না। একটা মানুষকে যখন হেলথ এডুকেশন অথবা একটা কমিউনিটিতে যখন আপনি হেলথ এডুকেশন দেবেন, রাতারাতি সে কালকেই, আপনি আজকেই বললেন যে মাইকটা প্লিজ বন্ধ করে রাখেন, প্লিজ মাইকটা বন্ধ করে রাখেন। ধরেন আজকে আপনি হেলথ এডুকেশন দিলেন, কালকে সে প্র্যাকটিস করবে, এই আশা করাটা নিতান্তই বোকামি। আপনাকে একজন মানুষের সাইকোলজি আন্ডারস্ট্যান্ড করতে হবে। একটা কমিউনিটি, একটা অশিক্ষিত কমিউনিটি অথবা একটা কম শিক্ষিত কমিউনিটি অথবা একটা ইন্ডিজিনিয়াস কমিউনিটির এবিলিটি সম্পর্কে আপনাকে জানতে হবে। সুতরাং একটা হেলথ এডুকেশন দিয়ে তাকে ওই কাজটা করানোর জন্য বেশ কিছু ধাপ ফলো করতে হয়। সেই ধাপগুলো হচ্ছে এটা আপনারা পড়লে বুঝতে পারবেন। সুতরাং দেখেন, আমি ডেফিনেশনটা একটু বোঝানোর চেষ্টা করেছি। খুব সিম্পলি যদি বলি, হেলথ এডুকেশন হচ্ছে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দেয়া। কেন জ্ঞান দেব? জ্ঞান দেব তার নলেজ বাড়ানোর জন্য, অ্যাটিটিউডের পরিবর্তনের জন্য, বিহেভিয়ার পরিবর্তনের জন্য। সেটা হচ্ছে তার কনসেপ্ট। এইমস কি? এইমস আমার তিনটা। একটা হচ্ছে যে সুস্থ আছে তাকে যাতে আর রোগে না ফেলা, যে অসুস্থ তাকে সুস্থ করে তোলা এডুকেশনের মাধ্যমে। আমার যে রিসোর্স আছে সেই রিসোর্সের মাধ্যমেই কিন্তু এডুকেশনটা দিতে হবে। কোনো বহিরাগত সোর্স এনে যেটা আমাদের দেশে কম্পেটেবল না, সেটা দিলে আমার এইমস ব্যাঘাত ঘটবে। এবং হেলথ এডুকেশন অবশ্যই যেটা করতে হবে, আর্লি ডায়াগনোসিস এবং প্রম্পট ট্রিটমেন্ট, ইডিপিটি। অর্থাৎ যত দ্রুত এডুকেশনের মাধ্যমে একজন মানুষকে ব্রেস্ট ক্যান্সার, উদাহরণস্বরূপ ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করে, সেলফ স্ক্রিনিং করে যাকে চিকিৎসার আওতায় আনতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো। সুতরাং এখানে এডুকেশনটা দরকার। অবজেক্টিভ কি? অবজেক্টিভটা কনসেপ্টের সাথে সম্পর্কিত। একই জিনিস, একজন মানুষের নলেজ বাড়াবো, অ্যাটিটিউডে চেঞ্জ করব, প্র্যাকটিসের পরিবর্তন করব। আমরা জেনেছি কি ধরনের কৌশলে হেলথ এডুকেশন বা স্ট্র্যাটেজি অবলম্বন করে হেলথ এডুকেশন দেয়া হয়। এখন আসি হেলথ এডুকেশনের ফিলসফি। এই বক্তব্যটা দিয়ে আমি শেষ করে দেব আজকের লেকচার। তবে আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করব, সেটা হচ্ছে আপনারা যখন ইনস্টিটিউট খুলে যাবে, লাইব্রেরিতে হরিভক্ত প্রধানের একটা বই আছে, সেখানে উনি ৮ পৃষ্ঠা হেলথ এডুকেশনের ফিলসফি সম্পর্কে লিখেছেন। কখনো যদি সুযোগ হয় সেটা আপনারা একটু পড়ে নেবেন। আর আমি যদি এটা পেয়ে থাকি আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে, স্কাইপ গ্রুপে দিয়ে দেব। তাহলে ফিলসফিটা কি হেলথ এডুকেশনের, আমি খুব শর্টলি বলি। এতক্ষণ যা বলেছি তার মধ্যেই হেলথ এডুকেশনের ফিলোসফি আছে, জাস্ট একটু গুছিয়ে বলতে হবে। অর্থাৎ হেলথ এডুকেশন দিয়ে আমি একটা মানুষকে রাইট ডিসিশন নেয়ার জন্য সক্ষম করে তুলব। তুমি ভাই সিগারেট খেও না, যখন তার মধ্যে বোধশক্তিটা আসবে, দ্যাট ইজ রাইট ডিসিশন, যে সে আর সিগারেট খেতে চাচ্ছে না। তো হেলথ এডুকেশনের মাধ্যমে একজন মানুষের মধ্যে আমি রাইট ডিসিশন নেয়ার এবিলিটি তৈরি করব, নলেজের মাধ্যমে, এক্সপেরিয়েন্সের মাধ্যমে। এবং সে যে আচরণের পরিবর্তনটা করবে সেটা অবশ্যই ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি অ্যাকশনের মাধ্যমে হবে। ব্রিটিশরা চা খাইয়ে গেছে, এখন আমরা সারা বছর নিজেরাই চা খাই, কিন্তু ওরা আমাদেরকে শিখিয়ে গেছে। আমার হেলথ এডুকেশনটা হবে, আমি যদি এইভাবে উদাহরণ টানি, আমি যাতে ওই কমিউনিটিতে আমার এডুকেশন প্রোগ্রাম তুলে নেয়ার পরেও ওই কমিউনিটি যদি তার সেই প্র্যাকটিসটা কন্টিনিউ করে। উদাহরণস্বরূপ, আমি একটা কমিউনিটিতে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস ছিল না। ধরেন আইসিডিডিআর মতো একটা প্রতিষ্ঠান ওখানে প্রায় দীর্ঘ 2 বছর কাজ করলো, প্রত্যেকটা ঘরের মাদেরকে এডুকেট করলো, কাউন্সিলিং করলো, এই ধরনের উঠান বৈঠক করলো, পোস্টার দিল। তারা যখন 2 বছর পরে প্রজেক্ট ক্লোজ করে চলে আসলো, এখন কিন্তু তারা এটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। এখন কিন্তু পরবর্তী জেনারেশন টু জেনারেশন এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ হচ্ছে। দ্যাট ইজ কল হেলথ এডুকেশন। হেলথ এডুকেশনের ফিলসফি হচ্ছে সেইটাই, কমিউনিটি এমনভাবে শিক্ষা দেব যাতে সে নিজেই নিজের পরিবর্তনটা করবে। এই বলে আজকে আমি আমার
লেকচার শেষ করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাকে এখন বলতে পারে। স্টেজেস অফ হেলথ এডুকেশনটা একটু আবার একটু জোরে বলেন, আমি বুঝতে পারিনি প্লিজ। হেলথ এডুকেশন, স্টেজেস অফ হেলথ এডুকেশন, স্টেজগুলো এটা বলতে চাচ্ছেন, রাইট? হ্যাঁ জি স্যার। ওকে, স্টেজেস অফ হেলথ এডুকেশন হচ্ছে যে, আমি আগেও বলেছি, যখন কোনো কমিউনিটিতে বা কোনো ব্যক্তিকে এডুকেশন দেব, আমার দিন শেষে উদ্দেশ্য হচ্ছে তাকে একটা ভালো বিহেভিয়ার বা প্র্যাকটিসে আনা। সে ব্রাশ করতো না, তাকে ব্রাশ করানো, সে ছাই দিয়ে হাত ধুইতো না, তাকে ধোয়ানো। প্রশ্ন হচ্ছে আমি একদিনে এই পরিবর্তনটা আনতে পারবো না। আমি একটু, এখানে যে স্টেজ দেয়া আছে এটা একটা ব্রড স্পেকট্রামে। ধরেন আপনি একটা কমিউনিটিতে হেলথ এডুকেশন করতে চাচ্ছেন, সেইটা হচ্ছে বাল্যবিবাহ রোধ করতে চাচ্ছেন, যেটা নিউট্রিশনের সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত। এখন এই কমিউনিটিতে যখন বাল্যবিবাহ বন্ধ করবেন এডুকেশনের মাধ্যমে, প্রথমে আপনাকে একটা স্টেজে যেতে হবে, যেটাকে বলা হয় স্টেজ অফ সেন্সিটাইজেশন। আমরা জানি একটা কমিউনিটিতে আজকে গিয়ে আপনি এডুকেশন দেবেন, আপনাকে ওই কমিউনিটিতে ঢুকতে দেবে, এটা কখনোই আশা করা ঠিক না। সুতরাং আপনাকে বিভিন্ন লেভেলে সেন্সিটাইজ করে যেতে হবে। কিরকম? আপনাকে প্রথমে স্থানীয় লিডারদের সাথে যোগাযোগ করতে হবে, স্থানীয় প্রশাসক যারা আছে, যে আপনি এই ধরনের একটা প্রোগ্রাম রান করতে যাচ্ছেন। সুতরাং ফিজিবিলিটি টেস্টও বলা হয় বা সেন্সিটাইজেশনও বলা হয়। আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামে যারা জড়িত আছেন আপনারা জানেন, প্রিপারেটরি অ্যাক্টিভিটিস বলেও এই ধরনের কথা বলা হয়। ওকে, স্টেজ অফ পাবলিসিটি। যখন একটা হেলথ এডুকেশন প্রোগ্রাম একটা কমিউনিটিতে রান হয়, তখন একটু প্রচার করতে হয়, সেটা হচ্ছে সেই স্টেজ। তারপরে আসে স্টেজ অফ হেলথ এডুকেশন, অর্থাৎ ওই কমিউনিটিতে কি পদ্ধতিতে আমি হেলথ এডুকেশন দেব, এবং অর্থাৎ এটাই হচ্ছে মেইন স্টেজ। উঠান বৈঠক হোক, বিভিন্ন ধরনের পোস্টার বিলি হোক, মাইকিং হোক, মসজিদে বলা হোক, যেটাই হোক, স্টেজ অফ এডুকেশন। যখন একটা মানুষ দেখবে যে স্কুলের হেডমাস্টার আপাও বাল্য বিবাহের বন্ধের কথা বলে, ইমাম সাহেবও বন্ধের কথা বলে, চেয়ারম্যান সাহেবও বন্ধের কথা বলে, আমাদের পুষ্টি আপাও একই কথা বলতেছে, তখন মানুষদের মধ্যে একটা অ্যাটিটিউডের পরিবর্তন আসবে। আসলেই তো প্রথমে তারা শুনতে চাইবে না, কিন্তু তার মধ্যে শুনতে পাচ্ছেন আমার কথাটা? এটা শুনিনি স্যার। যখন তার মধ্যে অ্যাটিটিউডের পরিবর্তন হবে, তখন কি হবে? মনোভাবের পরিবর্তন হলে তার মধ্যে মোটিভেশন আসবে এটা করার জন্য। বাল্যবিবাহ ওই কমিউনিটি থেকে বন্ধ করা সচেতন হবে, রাইট? তারপর সে অ্যাকশনে যাবে, এবং দিন শেষে ওই কমিউনিটি ট্রান্সফর্ম, মানে সোশ্যাল চেঞ্জ আসবে। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারো প্রশ্ন আছে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, ফাইন ফাইন, থ্যাংক ইউ। যেই সেইটা হচ্ছে এই ধরনের প্রশ্ন, ডেসক্রাইব হেলথ এডুকেশন, রাইট ডাউন এইমস এন্ড অবজেক্টিভস অফ হেলথ এডুকেশন, এরকম হতে পারে। আর দুইটা শর্ট নোট হতে পারে, একটা হচ্ছে স্ট্র্যাটেজি অফ হেলথ এডুকেশন অথবা ফিলসফি অফ হেলথ এডুকেশন। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, তার মানে অন্য কোনো প্রশ্ন আসবে না সেই গ্যারান্টি দিচ্ছি না, বাট এটা একটা আইডিয়া। সো ধন্যবাদ। আপনাদের কোনো বক্তব্য থাকলে প্লিজ আমাকে জানান। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
ওকে, থ্যাংক ইউ। আমি মনে হয় আমার কথা রাখতে পেরেছি। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাস Thank you, আমরা sir. গ্রুপে জানিয়ে দেবো।